বার্তা দেখার জন্য। আজকে শিরোনাম আনন্দ বেদনার গল্প। আসলে একদিকে 3 দিন পরে ঈদের প্রস্তুতি চলছে এবং যেহেতু পবিত্র ঈদুল আজহা, তার মানে কোরবানির ঈদ, ফলে পশুর হাট জমে উঠেছে, অনলাইনে কেনাবেচা হচ্ছে, মানুষ পশু কিনছে, কোরবানির প্রস্তুতি নিচ্ছে। শপিং মলগুলো অল্প সময়ের জন্য খুলেছে এবং সেখানেও বেশ ভালো ভিড়। মানে শপিং মলে গেলে বা পশুর হাটে গেলে বোঝারই উপায় নেই যে বাংলাদেশে আরেক পাশে খুবই বেদনার গল্প, প্রতিদিন হাসপাতালগুলোতে বেদনার গল্প তৈরি হচ্ছে। মোটামুটি গতকালকে বাদ দিলে গত 5-6 দিন ধরেই প্রতিদিন মৃত্যুর সংখ্যা 200-র উপরে, যেটা এক সময় 100-র উপরে যখন প্রথম উঠেছিল আমার মনে আছে তখনই আমরা খুব হাহাকার করে উঠেছিলাম যে 100-র উপরে প্রতিদিন মারা যাচ্ছে। এখন 200, সেটাও আমাদের যেন প্রায় গা সওয়া হয়ে গেছে। ফলে একদিকে আনন্দ, একদিকে বেদনা। আসলে জীবন এমনই, জীবন আসলে থেমে থাকে না। মানে ঈদ তো আসবে, করোনার জন্য থেমে থাকবেও না। এখন কিভাবে করোনাকে মোকাবেলা করা যাবে সেটা নিয়ে আসলে কিভাবে করা যাবে এটা আসলে কেউই জানে না। এখন সর্বশেষ যেটা, যে টিকা দিয়ে যদি মোটামুটি একটা দেশের 80% মানুষকে টিকা দিতে পারলে করোনাকে একটা নিয়ন্ত্রণ করা যাবে এমন বলা হচ্ছে। উন্নত দেশগুলোর কেউ কেউ সেই টার্গেটে পৌঁছে গেছে, কিন্তু আমাদের মতো দেশগুলো এখনো অনেক পিছিয়ে। নানাভাবে চেষ্টা চলছে। একই সঙ্গে জীবন, একই সঙ্গে জীবিকা, একই সঙ্গে আনন্দ, সব মিলিয়েই জীবন চলছে। সেই জীবনের গল্পই আজকে আমরা শুনবো, বলবো। আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন। দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান। নাইমবে অনেকদিন বিরতির পরে টক শো শুরু করেছেন এবং সেই হিসেবে অনেকদিন পরে আমাদের অনুষ্ঠানে এসেছেন। তাকে নতুন করে স্বাগত জানাচ্ছি। আছেন সুভাষ সিংহ রায়, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাবেক সহসভাপতি। সংযুক্ত আছেন এই মুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহজাদা সেলিম। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব অর্থনীতিবিদ ডক্টর আহসানিস মনসুরকেও। আমরা শুরুতে যেমনটি বলছিলাম, আমাদের আজকে শিরোনাম আনন্দ বেদনার গল্প। আমি শুরু করি, নাইম ভাইকে অনেকদিন পরে পেয়েছি। নাইম ভাইকে দিয়ে এই যে একটা মানে দোলাচল বলা চলে, মানে কোনোটাই কিন্তু ফেলা যাবে না। আপনি বসুন্ধরা মার্কেটে গেলে আপনার বোঝারই উপায় নাই যে কোথাও দেশে করোনা আছে। আবার আপনি যে কোনো একটি হাসপাতালে যান, সেখানেই কান্নাকাটি। আমাদের দুজন খুব পরিচিত সাংবাদিক, বোরহানুল হক সম্রাট এবং রেজানুল হক রাজা, 2 দিনের ব্যবধানে বাবা মাকে হারিয়েছেন। আমি ফিল করার চেষ্টা করি যে তাদের পরিবারের যে বেদনা, এই ঈদ কেন, আগামী অনেক ঈদ তারা আসলে ঠিক মতো পালন করতে পারবে না, এমন ভাবে চলছে। একটু আপনার কাছ থেকে শুনি আমাদের এখনকার অবস্থাটা। জি, আপনাকে ধন্যবাদ। আমিও অনেকদিন পরে এসেছি। আমি একটা কথা বলি, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি একটা স্ট্যাটাস, আমি আজকে আমাদের পত্রিকায় এটা লিড আইটেম, আমি নিজে নিজে একটা স্কোর দিয়েছি যে সরকার এবং গণমাধ্যমকে, সরকার এবং সাংবাদিকতা। আমার দৃষ্টিতে সরকার স্কোর করেছে 75 আর সাংবাদিকতা করেছে 65। এটা আমি লিখতে গিয়ে অনেকবার এই কাটাচাড়া করেছি এই স্কোরটা। আমরা অধিকাংশ সময় টক শোতে প্রতিটি প্রাত্যহিক ছোট ছোট, কখনো কখনো ছোট ছোট ভুল ত্রুটি, যেগুলি আমরা যখন সমালোচনা করছি তার আগে অলরেডি সংশোধন হয়ে গেছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে আমি ভুল করেছি, 4 ঘন্টা পরে সংশোধন হয়ে গেছে, কিন্তু আমরা আরো 8 ঘন্টা পরে, পরবর্তী 48 ঘন্টা, এমনকি 1 সপ্তাহ ওটা নিয়ে সমালোচনা করে যাচ্ছি। এইগুলি একটা প্যান্ডেমিকের মতো, একটা মহামারী, যেটাকে আমরা যুদ্ধ বলছি। একটা কোনো রাষ্ট্র, একটা কোনো জাতি যখন যুদ্ধে জড়ায়, তার গণমাধ্যম এতটা অসহিষ্ণু থাকে, এটা সঠিক নয়। আমি অনেস্টলি বলছি, এটা আমরা আমাদের বাংলাদেশের সাংবাদিকতা, আমি গণমাধ্যম বলবো না, কারণ গণমাধ্যম আরো অনেক বড় বিধা। সাংবাদিকতা, আমরা এই অপরচুনিটি, দায়িত্বশীল সাংবাদিকতা প্রমাণের শ্রেষ্ঠ সুযোগে আমরা একটু, মানে আমি বলবো বেশ পিছিয়ে আছি। এটা আমরা করি না। এখন আমি কেন বলছি, দেখেন, আমরা এমন রাষ্ট্র না যে আমরা 1.5, 2, 3 বছর আমরা মানুষকে বলবো আপনারা ঘরে থাকেন, মাসে মাসে আপনাদের জন্য $1800, $2400 চলে যাচ্ছে। এটা আমরা জানি। তো এটা যদি আমরা জানি, তার মানে কি, আসলে আমরা সবাই জানি আমাদের জীবন এবং জীবিকা দুটোই রাখতে হবে।
এখন আমার দৃষ্টিতে এই ম্যানেজমেন্টে আজকে পর্যন্ত, কিন্তু আগামীকাল কি হবে আমি জানি না, কিন্তু আজকে পর্যন্ত ম্যানেজমেন্টে আমি খুশি হইতাম সরকারকে। আমার দিতে ইচ্ছা হচ্ছিল 90। আমার কাছে মনে হয়েছে আমাকে মানুষ পেটাবে, বিরোধী দলীয় লোকজন, এই জন্য আমি খুব সংযত কনজারভেটিভ এস্টিমেটে সরকারকে 75 দিয়েছি। আমি অনেস্টলি বলছি, এটা সরকার দেখেন এখন সমালোচনা হচ্ছে, ব্যাশিংটা কি, যে আমরা শিথিল করে ফেললাম। সব ডাক্তার, সব মানে পাবলিক হেলথের বিশেষজ্ঞরা বলছেন যে লকডাউনটা শিথিল করা উচিত হয় নাই, বরং আরো কঠোর হওয়া উচিত ছিল। আমি কিন্তু তাদের সাথে ভিন্ন মত না, কিন্তু আমি বলতে চাচ্ছি তারা যখন এটা বলছেন, এটা কনসিকুয়েন্সেস তারা আবার এখানে কনসিডারেশনে নিচ্ছেন না। একটা ঈদ আপনি বন্ধ করে দিবেন, এই কোরবানির গরুগুলি বিক্রি হবে কোথায়? আপনি বিক্রি করবেন আবার শিথিল করবেন না, এটা কিভাবে করবেন? আমাকে বুঝিয়ে দেন। বুঝাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করছি, কেউ বুঝাতে পারবেন না। সুতরাং কি করেছে সরকার? আমাদের যখন স্পাইকটা হচ্ছিল, এটা কি বাংলাদেশের কোন ম্যানেজমেন্টের দোষে? মানুষ বাধা না মেনে গ্রামের দিকে গেল, গিয়ে কি হলো, এক, ঢাকা থেকে আমাদের করোনার সংক্রমণ আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দিলাম। আবার ফিরে আসার আগে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, মানে ডেল্টা ভেরিয়েন্ট বলছি, সেটাও আবার আমাদের গ্রামে গঞ্জে মানে বর্ডারিং এলাকায় যুক্ত হইলো, হয়ে একটা ভয়াবহ জিনিস আবার আমরা ওই অঞ্চলেও থাকলো, আবার ঈদের পরে এটা ঢাকায়ও ফিরে আসলো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জিনিসটা কি হলো। এখন সরকার কি করবে তখন? সরকারের যে ওভারঅল স্ট্র্যাটেজি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা যেমন গেরিলা যুদ্ধ করেছি, আমরা তো কনভেনশনাল যুদ্ধ করি নাই। বাংলাদেশ কনভেনশনাল যুদ্ধ ভারত সহ শেষের একটা অংশ হয়েছে অল্প কয়েকদিন, কিন্তু মূলত ছিল আমাদের গেরিলা যুদ্ধ। আমি দেখি যে বাংলাদেশ সরকারও এই করোনা মোকাবেলায় একটা গেরিলা স্ট্র্যাটেজিজ অনুসরণ করছে। একটা এক্সাম্পল দেই রিসেন্ট, সেটা হলো, এটাই আমার শেষ এই পর্বে। 2 সপ্তাহ আমরা একটা পার্শিয়াল সাকসেসের বিধিনিষেধ করলাম, মানে পালন করলাম। এই যে পার্শিয়াল সাকসেস, এটার উপরেই ভর করে সরকার 10 দিনের জন্য ঈদ করতে দিল, জীবন এবং জীবিকা ঠিক রাখার জন্য মানুষের, কারণ মানুষকে বাধা দিয়ে রাখা যাবে না, দিল। এতে কি হবে জানেন? ওই 2 সপ্তাহে আমরা যেটুকু অর্জন করেছি, এটুকুর ইম্প্যাক্টে কিন্তু এই 10 দিন আমরা একটু বেপরোয়া জীবনযাপন করব, কিন্তু মৃত্যু সংখ্যাটা ওই রকম বড় বাড়বে না। এই 10 দিনের আমাদের কোট আনকোট যে অপকর্ম, মানে আমরা যে শিথিল জীবনযাপন করলাম, আমরা বিধিনিষেধ মানলাম না, স্বাস্থ্যবিধি মানলাম না, এটার ফলাফল শুরু হবে ঈদের পরে, ওই 10 দিনের পরে ওটার ইম্প্যাক্টটা হবে। তখন কিন্তু সরকার কিন্তু তার মানে জানে যে এটা হবে। সুতরাং সরকার আবার পরবর্তী একটা বলে দিল, আগেরটার চাইতে আরো স্ট্রিক্টার লকডাউন হবে 23 তারিখ থেকে, এবং একবারে 15 দিনের জন্য ঘোষণা, একবারে কমপক্ষে 15 দিনের ঘোষণা দিয়ে দিয়েছে। এটা প্রয়োজনে আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাড়াতে হতে পারে। তখন ওই যে স্পাইকটাকে আবার নিয়ন্ত্রণ করার জন্য আমি বাংলাদেশের জন্য আমার বিবেচনায় এটা সেরা স্ট্র্যাটেজি। এটা অনেকে অনেক কথা আমরা বলতে পারি যে এটা আত্মঘাতী হয়েছে, কিন্তু আত্মঘাতী কেন বললেন এই জন্য যে আমরা জানি যে সংক্রমণ বাড়বে, কিন্তু আপনি তো সামাল দিচ্ছেন না অন্য দিক। গরুগুলি বিক্রি কিভাবে হবে? আমার চামড়া শিল্পের কি হবে? ওই শ্রমিকদের ভবিষ্যৎ চাকরির কি হবে? সব তো ধ্বংস হবে। তো এই যে জীবন এবং জীবিকা দুটোর এই সমন্বয় করা এবং মানুষকে বুঝাতে চাওয়া, আমরা মিডিয়াতে যদি এই বোঝানোর দায়িত্বে আরেকটু বেশি থাকতাম, যে ঠিক আছে কোরবানি করেন, কিন্তু কোরবানি কিন্তু একজন যান, দল বেঁধে দেন না, এরকম বহু রকম ভাবে মিডিয়া আরো আমি মনে করি যে কন্ট্রিবিউটিং ভূমিকা রাখতে পারে। এবং আমি বিশ্বাস করি যে সরকারের এই আমার ভাষায়
গেরিলা স্ট্র্যাটেজিটা মনে হয় সুচিন্তিত এবং যথোপযুক্ত হচ্ছে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার শাহজাদা সেলিম আছেন আমাদের সঙ্গে। আমরা আমরা মানে নাইমুল ইসলাম খান যেটা বললেন, আবার যদি আমি জানেন জাতীয় পরামর্শ কমিটির যেই সুপারিশ, সেই সুপারিশে তারা কিন্তু মানে লকডাউনের শেষ হওয়ার পরে কারফিউ জারির কথা বলেছিল। যখন সরকার শিথিল করলো তখন পরামর্শ কমিটির পরামর্শ ছিল কারফিউ জারির। তার মানে বাস্তবতাটা কিন্তু আমি পরামর্শ কমিটির জায়গায় বসে বুঝি যে বাংলাদেশের সংক্রমণ যে হারে বাড়ছে, মৃত্যু যেভাবে বাড়ছে, তাতে আসলে আরো কঠোর লকডাউনের দরকার ছিল। কিন্তু নাইমুল ইসলাম খান যেটি বললেন যে আসলে বাস্তবতা মানে আমরা যেমন গত ঈদে দেখেছি, গত ঈদে লকডাউন ছিল কিন্তু মানুষ পারলে সাঁতরে বাড়ি যাবে এমন অবস্থা। মাওয়া ঘাটের কিছু কিছু ছবি, মানুষ পানিতে পড়ে যাচ্ছে, তারের উপরে ঝুলে বা মানে অ্যাম্বুলেন্স ভাড়া করে নানাভাবে গেছে। আসলে মানে এটা একটা দোলাচলে সত্যি যে আসলে কি আমি কঠোর রাখবো নাকি ইজি করবো। ইজি আমি যদি কঠোর রাখি তাও তো মানুষকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। আসলে নাইমুল ইসলাম খান সরকারকে ৭৫% সাফল্যের দিয়েছেন এবং বলছেন যে গেরিলা কৌশল। আপনি এটার সাথে কতটা একমত বা দ্বিমত? ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে বাংলাদেশে কোভিড-19 মহামারী নিয়ে শুরু থেকে যদি আমরা একদম প্রথম পদক্ষেপগুলোর কথা ভাবি, তাহলে এইখানে এসে থাকার আগেও অনেক কিছু করার সুযোগ ছিল। এখন যেটা হয়েছে যে এই ঈদের সময় এসে হঠাৎ করে সরকার হয়তো পারতো না, এটা কিন্তু অনেকটা বাস্তব হতে পারে। এবং এইটা না পারার পিছনে যে অবস্থাটা তৈরি হয়েছে যে সকল সময়ই এই কোভিড মহামারী থেকে দুইটা হাতিয়ার এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য বলে বিশেষজ্ঞদের কাছে প্রমাণিত। সেটি একটি হলো যে মাস্ক পরা এবং অন্যান্য করোনা ভাইরাস থেকে দূরে রাখার স্বাস্থ্য পদ্ধতিগুলো, আরেকটি হলো টিকা দেওয়া। এই মহামারীর সময়ে যে কোয়ারেন্টাইন, তারপরে লকডাউন সবকিছু বলা হচ্ছে, কিন্তু এগুলা কিন্তু একজন আরেকজনকে বিচ্ছিন্ন করার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকে যে কাজটি করতে বলেছে সেটি হলো কমপক্ষে 2 সপ্তাহের জন্য মানুষকে আবদ্ধ করে ফেলতে হবে। 2 সপ্তাহের কারণ হলো অধিকাংশ মানুষ যারা আক্রান্ত হবে 2 সপ্তাহের মধ্যে উনি রোগী হয়ে যাবেন, আর না হলে উনি আর রোগী হবে না অধিকাংশ। এই 2 সপ্তাহ কি করবে? শুধু মানুষকে আটকায় রাখবে তা নয়, কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে পরবর্তী কি কি করবে তার সব আয়োজন করবে। তো রোগটি কিন্তু বাংলাদেশে প্রথমে 8ই মার্চ গত বছর ধরা পড়লো, সেই হিসাবে প্রায় 15.5 মাস হয়ে গেছে। তো নতুন করে গুছিয়ে নিতে হবে সে অবস্থায় কিন্তু আমরা নেই। কিন্তু ঘটনা যেটা ঘটেছে, মানুষকে যে বোঝানো যাচ্ছে না, বোঝাতে ঠিকঠাক মতো চাওয়া হয়েছে সেটা কিন্তু প্রমাণ করা একটু ঝুঁকিপূর্ণ। কিরকম যে মেসেজ গুলো দেওয়া হয়েছে মানুষকে, এই এখন একজন আরেকজনকে কিভাবে ছড়ায়, কিভাবে করলে না ছড়ানো যায়, নিজে কিভাবে আক্রান্ত না হয়ে নিজের জীবনযাপন জীবিকা নির্বাহ করা যায়, সেগুলো কিন্তু সারা পৃথিবীতে খুব বেশি প্রমাণিত হয়েছে। এখন এই অবস্থায় এসে পৃথিবীর অধিকাংশ অর্থনৈতিক যারা ভিত্তি শক্ত সেই দেশগুলো কিন্তু টিকার ব্যাপারে যথেষ্ট কাজ করে ফেলেছে। কিন্তু আমরা চিকিৎসকরা যার পর নাই উদ্বিগ্নের কারণ হলো এখানে বাংলাদেশে সবচেয়ে, বাকি অংশের কথা আমি বলতে চাই না, সবচেয়ে দুর্বল অবস্থা এই মহামারীতে স্বাস্থ্য খাতে। সেটা নিয়ে আপনারা আমার চেয়ে অনেকেই ভালো জানেন। এই দুর্বল স্বাস্থ্য খাত আরো 500 আরো 600 রোগী প্রতিদিন করে নতুন করে মৃত্যু হবে না ঠেকাবে, এই সামর্থ্য কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা আছে, এরকম প্রমাণ করার সুযোগ নেই। তাহলে আমি ছেড়ে দিলাম, আরো মৃত্যু হবে, আমি সামলাতে পারবো? এটা কিন্তু বাংলাদেশের কোন চিকিৎসক বলতে পারবেন। এবং আমরা চিকিৎসক হয়ে যে দুর্বলতায় পড়েছি সেটি হলো আমরা চাই না কোনো একটি মানুষ মৃত্যু মুখে পতিত হোক। এটি আমাদের সকল চিকিৎসকের মনের মধ্যে সুগভীরে আছে। যারা জীবিকার কথা বলে তারা কিন্তু মানুষ বললে খুব বেশি কষ্ট পায় না, শুধু টাকা উপার্জন করতে হবে এটা নিয়ে বেশি ভাবে। কিন্তু আমরা অনেক টাকা খরচ করে যদি একটা মানুষকে বাঁচানো যায় তাতে খুশি। এইখানে কিন্তু এই জাতীয় বিশেষজ্ঞ টিমের সাথে বাকিদের সাথে মতের মিল হচ্ছে না। যে কোনো মূল্য হোক আমরা একজন মানুষকে বাঁচাতে চাই, 2জন মানুষকে বাঁচাতে চাই, এবং না খেয়ে মারা যাবে এই ঘটনা কিন্তু খুব সহসা হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশের খাদ্যের ব্যাপারে কিন্তু সেই অবস্থা কিন্তু এখন যথেষ্ট ভালো। কিন্তু যে প্রথমবারে যে ৭৪,৫০০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছিল, আমার ধারণা যে যাদের আসলেই টাকাটি প্রয়োজন ছিল সেখানে গিয়ে পৌঁছেনি।
কারণ মাঝখান থেকে যারা এইগুলার দেখাশোনা করছে, ব্যবস্থাপনা করছে, তাদের মাধ্যমে গিয়েছে। সরকার সেজন্য সরাসরি কিছু কিছু জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তো সেটাকে যদি আমরা জোর দিই, ওগুলোকে করতেই হবে, মানুষকে বাঁচাবার সকল পদক্ষেপ দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত দুর্বলতম জায়গা হলো করোনা ভাইরাসে আক্রান্ত হলে, মানে কোভিড-19 আক্রান্ত হলে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই। আমরা সাপোর্টিভ চিকিৎসা দিচ্ছি, তার মধ্যে অনেকে বেঁচে যাচ্ছেন, কেউ কেউ মারা যাচ্ছে। কিন্তু যারা মারা যাচ্ছে তাদের ঠেকাবার মতো কোনো হাতিয়ার এখন পর্যন্ত কারো কাছে নেই। সেই জন্য জীবাণুকে দূরে রাখতে হবে, আমাকে কোনোভাবে সংস্পর্শে যাওয়া যাবে না, সামান্যতম সুযোগও এখানে দেওয়া যাবে না জীবাণু আবার দেহে শুনতে। তো সেই অবস্থান থেকে চিকিৎসকরা উদ্বিগ্ন না হয়ে কোনো পথ খোলা নাই। চিকিৎসক হয়েই উদ্বিগ্ন হয়, চিকিৎসক না হলে কিন্তু অন্যরকম বলতে পারতাম। জি, জনাব সাজাদ সেলিম, আপনাকে ধন্যবাদ। আমি একদম আপনার সাথে একমত যে আসলে যখন পরামর্শ কমিটি যখন বসে তখন তাদের হাতে আসলে যে পরিসংখ্যান থাকে তাতে লকডাউন কঠোর করা ছাড়া অন্য কোনো সুপারিশ দেওয়ার সুযোগই নেই। কিন্তু আবার বাইরে থেকে বসলে আসলে অনেক বাস্তবতা মাথায় নিতে হয়। আমি সুভাষ সিংহ রায় আপনার কাছে, যেটা সাজাদ সেলিম একবার বলছিলেন যে দুইটা উপায়, একটা হলো মাস্ক ব্যবহার করা আর একটা হলো টিকা। মাস্ক ব্যবহার করার ব্যাপারে আমরা আসলে যত লোকের মাস্ক ব্যবহার করা উচিত সেটা পুরোপুরি করতে পারিনি। টিকার ব্যাপারটাও কিন্তু অনেক নানা রকমের টানাপোড়েন শেষে এখন আবার টিকা কার্যক্রমে গতি এসেছে, অনেক টিকা আসছে বাংলাদেশে এবং কি বলে রেজিস্ট্রেশনও বাড়ছে। কিন্তু আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা, যদি আমি 80% লোককে টিকা দেওয়ার কথা ভাবি, তাহলে সেটা কতদিন লাগতে পারে সেই ইয়েতে যেতে? আজকের আলোচনার মোড়টা ঘুরিয়েছেন কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন নাইমুল ইসলাম খান, এবং অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু তার বক্তব্য উপস্থাপন করেছেন। কারণ আমরা সবসময় সেই কথাগুলোই বলি, যে কথাগুলো সাধারণের মধ্যে এক ধরনের জনপ্রিয়তা আছে, কিন্তু সবসময় তিনি আলাদাভাবেই বলেন এবং সেটা আলাদা একটা মাত্রা পায়, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হয়। আমি ছোট করে বলি, ভারতের পাক্ষিক দেশ পত্রিকা 17 জুন সংখ্যায় যতীন্দ্র কুমার সেনের একটি লেখা বেরিয়েছে, বিগত স্মৃতি। অর্থাৎ 1897 সালের যে মহামারীর সেই প্লেগ রোগের সেগ্রিগেশন ক্যাম্পের যে অভিজ্ঞতার তিনি শুনেছেন সেটাই কিন্তু বিস্তৃত করেছেন। অসাধারণ লেখা। আমি মিলিয়ে দেখলাম যে আজকের পৃথিবীর বাস্তবতার সাথে কিন্তু সবকিছুই মিলে যায়। অর্থাৎ মানুষের আচরণ, মানুষের কোনো কিছু নিয়ম নীতি না মানা, এই প্রবণতাগুলো কিন্তু অনাদিকাল ধরে মনে হয়ে আসছে। সত্যি সত্যি আমরা যদি কমিউনিটি বেস অ্যাপ্রোচটা যদি কার্যকরী করতে পারতাম, তাহলে অনেকখানি আমরা কিন্তু উপকার পেতাম। কিন্তু ইতিবাচক কথাগুলো আমরা যখন বলি, এই স্বাস্থ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, বেহাল দশা, এই শব্দগুলো বেশ জনপ্রিয় গণমাধ্যমে, এবং আলোচকরা এই কথাগুলো বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি একবার একটা তথ্য দিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকালকে রিপোর্ট দিয়েছে, আশঙ্কাজনকভাবে শিশুদের যে নিয়মিত টিকা, সেই টিকা ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে প্রায় 3,40,00,000 শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। অথচ গত বছরে এই করোনাকালীন সময় বাংলাদেশ এই স্বাস্থ্য ব্যবস্থাপনা দিয়ে 3,60,00,000 কিন্তু শিশুদের টিকা দিয়েছে। আমরা কিন্তু কখনো এই আলোচনাটা আনি নাই। অর্থাৎ আমাদের অনেকগুলো দৃষ্টিভঙ্গির বিষয় আছে। আমি তো বলি যে এই মহামারী যেটাকে আমরা বলি, সেটা একটা প্রলম্বিত প্রলয়। এই প্রলম্বিত প্রলয়ে আপনি বিক্ষোভ করতে পারবেন, আপনি বিরুদ্ধচারণ করতে পারবেন, কিন্তু চিন্তা ভাবনার পরিসরটাকে আপনি বিস্তৃত করবার যে মানসিকতা, সেটাকে আপনাকে প্রয়োগ করতে হবে। সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি না। বিক্ষোভ প্রদর্শনের যে কথাবার্তাগুলো আসে, সেটা কিন্তু চিন্তা ভাবনার পরিসরটা খুব বিস্তৃত হয় না। মানবিক ভাবনার জায়গাগুলো কিন্তু আমরা দেখি না, যে কারণে সামাজিক যখন অসন্তোষের যে জায়গাগুলো হয়, সেটা অনেক ক্ষেত্রে আমরা ইলুশন দিয়ে কিংবা মায়া দিয়ে রিয়েলিটিকে চাপা দেবার চেষ্টা করি। এটা কিন্তু কোনোভাবে হয় না।
আমি অনেকেই জিজ্ঞেস করেছি যে কারিগরি পরামর্শ কমিটি যে গঠিত হয়েছে সে তো এই বর্তমান সরকারই কিন্তু এটা গঠন করেছে এবং প্রত্যেকটা সম্বন্ধে জেনেই কিন্তু এই কমিটি গঠন হয়েছে। নানা মতের মানুষ আছে, নানান বিশেষজ্ঞ আছেন, অসাধারণ একটি কমিটি। তারা যে মতটি দিয়েছেন সেই মতটির সাথে আমি একমত। আমি তাদের এই জায়গায় অবস্থানটাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে তখন কিন্তু তাকে বাস্তবতা দেখতে হয়। ফিলিপাইনের রাষ্ট্রপতি যখন বলেন হয় তুমি ভ্যাকসিন নাও অথবা জেলখানায় যাও, হয় তুমি মাস্ক পরো না জেলখানায় যাও, এখন সেই বাস্তবতার জায়গায় আমরা যেতে পারি কিনা, যেতে পারবো কিনা, পারা উচিত কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আছে। নাঈমুল ইসলাম খান কিন্তু অনেকখানি বলে দিয়েছেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে সাধারণ মানুষকে একটা কনফিউজড অবস্থায় কিন্তু রেখে দিয়েছি। কেন মানুষ ইস্তস্তত ঘোরাফেরা করার যে পরিসর, সেই পরিসর আমরা গত 1 বছর 6 মাসে কিন্তু দেখেছি। প্রায় 500 দিনের কাছাকাছি আমাদের এই মহামারী। সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে অগ্রগতির জায়গাটি কিংবা আমাদের যে সক্ষমতার জায়গাটি সেটা কিন্তু আমরা সামনে আনি নাই। কিংবা আপনি যদি একটা উদাহরণ দিই, ডিসরাপ্টেড ভ্যাকসিনেশন যদি না ঘটো তাহলে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই 45% মানুষের কিন্তু ভ্যাকসিনেশন সম্পন্ন হতো। কিন্তু ওই ভ্যাকসিনেশন চলাকালীন সময় একটা পর্যায়ে কিন্তু সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বাধ্য হয়েছিল বয়স সীমা কমাতে। কারণ প্রথম দিকে ভ্যাকসিনের বিরুদ্ধে যে সমস্ত মতবাদ বাজারে চালু করা হয়েছিল, মানুষের মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু একটি বিজ্ঞান অবস্থা তৈরি হয়েছিল এবং অনেক উচ্চশিক্ষিত মানুষ এবং চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যুক্ত হয়েছেন 5-7 বছর, তাদের কাউকে একটা সংখ্যায় খুবই অল্প, তারা বলেছে আমরা এখন ভ্যাকসিন নেব না, আগে দেখব এটার প্রতিক্রিয়া কি হয়, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো হয়েছে রাজনৈতিক সমাবেশগুলোতে, যে বিক্ষোভ প্রদর্শনের রাজনীতি গণতান্ত্রিক কাঠামোতে খুব জরুরি, আমি জরুরি বলছি। সেখানে অনবরত ভ্যাকসিনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে এবং বলা হয়েছে করোনা আসলে কিছু না। গ্রামে গঞ্জে বলা হয়েছে এই করোনা সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, যে সম্প্রদায়ের, তাদের করোনা হবে না, গরিব মানুষের করোনা হবে না। এবং তারা কিন্তু প্রকারান্তরে সমাজের ভিতরে একটা বিদ্বেষকে কিন্তু আবার স্থাপন করেছে। ধনী দরিদ্রের ব্যবধান কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আছে, যুগ যুগ ধরে এসেছে। কিন্তু ওইটাকে মহামারী কালে আপনি আরো একটি জায়গায় উপস্থাপন করাটা, এটা কিন্তু ভালো লক্ষণ না, কিন্তু করেছে। এবং এটাই কিন্তু সাধারণ মানুষের কিন্তু মনস্তত্ত্বে কিন্তু বাসা বেঁধেছে। যে কারণে এখনকার সময় যদি আপনি যান গ্রামে গঞ্জে, দেখবেন কিন্তু ভ্যাকসিন নেওয়ার প্রবণতা অনেক অনেক বেড়েছে। তার মানে কি, মানুষ ভুল বুঝেছে এবং ভুল বোঝানো হয়েছে। এবং এটাই আমি যদি নাঈমুল ইসলাম খানের বক্তব্যকে একটু সংক্ষিপ্ত করে এক লাইনে বলি, তিনি ভালো থাকবার জন্য এবং ভালো রাখবার জন্য যে সরকারের প্রচেষ্টা, সেটা অল্প কথায় কিন্তু উপস্থাপন করেছেন। এই যে মহামারী কালে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন নির্দেশনা দিয়েছেন, তার ওই 3 দফা নির্দেশনা আমি একটু উল্লেখ করছি, আন্ডারলাইন করছি। তিনি বলেছেন আপনি ভ্যাকসিন নেন আর না নেন, আপনি মাস্ক পরবেন, আপনি দূরত্ব বিধি মানবেন, আপনি মানুষ যেখানে জড়ো হয় সেখান থেকে দূরে থাকবেন। এই ব্যাপারগুলো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝেও না বুঝার ভান করেছি। কেন করেছি, কি কারণে করেছি, এটা তো বিস্তৃত ব্যাখ্যা। আমি আগেও বলেছি যে আমাদের অঙ্কে কোনো জায়গায় ভুল হয়েছে, আমি সার্বিকভাবে বলছি। যেমন আপনি গ্রামকে যদি ক্ষমতায়ন না করেন তাহলে কিন্তু শহর বাঁচবে না।
আপনি এই পুরনো তথ্য যদি হিসাবে আনেন, আপনি এইবারের মহামারীর কালে আপনি যখন গ্রাম আক্রান্ত হয়েছে তখন কিন্তু শহর কিন্তু বাঁচবার উপায় থাকছে না। এমন একটি প্রেক্ষাপট সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, আপনি দেখবেন অতি দ্রুত বাংলাদেশে যে পরিমাণ ভ্যাকসিন আসবে সেই ভ্যাকসিন সংরক্ষণ করার জন্য হিমশিম খেতে হবে। কেন 5 ধরনের ভ্যাকসিন, সেই 5 ধরনের ভ্যাকসিনের টেম্পারেচার আলাদা টেম্পারেচার আমরা খুব কম, যেহেতু আমি ওষুধ বিজ্ঞানের সাথে যুক্ত এবং ওষুধ উৎপাদন এবং বিপণনের সাথে যুক্ত, স্বাভাবিক কারণে একজন সিনিয়র ফার্মাসিস্ট হিসেবে মনে করি এটা কিন্তু বেশ একটা বড় চ্যালেঞ্জ। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা ভ্যাকসিন উৎপাদনকারী দেশ, এ কারণে বলছি সিরাম ইনস্টিটিউট তাদের এখানে অবস্থিত, আমি অবস্থিত বলছি, এখানে টোল ম্যানুফ্যাকচারিং হয়। পৃথিবীর সবচেয়ে বড় যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি হচ্ছে সিরাম ইনস্টিটিউটে, সেখানে তো তাদের ভারতের একটা অবস্থান রয়েছে। তারপরও ভারত বায়োটেক যেটা কোভ্যাক্সিন যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিন তাদের রয়েছে, তারপরও তারা কিন্তু বিনামূল্যে ভ্যাকসিন দিতে পারেনি। অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে যে আমরা মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি, এবং সেখানে যে ভ্যাকসিন গ্রহণের যে প্রক্রিয়া এবং তার যে সংবাদ, আপনি আন্তর্জাতিক গণমাধ্যম সহ এনডিটিভি সহ ভারতের সংবাদ মাধ্যমও দেখছেন, সেখানে যে হযবরল একটি অবস্থা। বাংলাদেশের ভ্যাকসিনেশন যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটি খুব গতিময়তার সাথে শুরু হয়েছিল, এবং আমাদের দুর্ভাগ্য এবং স্বাভাবিক কারণে ভারতের এই ভয়ঙ্কর পরিণতির কারণে আমাদের কিন্তু অভিঘাতটি এসেছে। এই অভিঘাতটি, ঘটনার অভিঘাত কঠিন থেকে কঠিনতর হয়েছে। 111টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে বলা হয়েছে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কিংবা ডেল্টা ভ্যারিয়েন্টটা সরিয়েছে। অনেকে বলেন বিজেপি কি করেছে, আমরা কেন বর্ডার আটকাতে পারিনি, আমরা ভারত থেকে যে সংক্রমিত হয়ে আসছে আটকাতে কেন পারিনি। তো বাংলাদেশ নয় ব্যর্থ হয়েছে, বিজেপি পারেনি। আমি যদি ধরেও নি তর্কের খাতিরে, তাহলে আরো যে 110টি দেশ যে আক্রান্ত হয়েছে, ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে 111টি দেশ এ পর্যন্ত, গতকালের রিপোর্ট পর্যন্ত, সেখানে তাহলে এই ভ্যারিয়েন্ট গেল কি করে? আচ্ছা, বাংলাদেশের এই গতিতে এগুলো বাংলাদেশের টিকা কার্যক্রম মানে সব মানুষকে টিকা পেতে কতদিন লাগতে পারে আপনার এটা মানে প্রজেকশন? আমার ব্যক্তিগত অভিমত, ভ্যাকসিনেশন কার্যক্রমটি খুব দ্রুততার ভিত্তিতে এগোবে, এবং আপনি দেখবেন প্রতিদিনই কিন্তু আপনার গণমাধ্যমে প্রকাশ করছেন যে 20 লক্ষ সিনোফার্মে আসছে, এবং যেটা জনসন এন্ড জনসনের যে সিঙ্গেল ডোজের যে টিকা, সেই টিকাটি চুক্তির প্রক্রিয়াধীন এবং 7 কোটি ডোজ আসবে। এবং আপনি যদি হিসেব করে দেখেন, আগস্টের মধ্যে 2 কোটি ডোজ ভ্যাকসিন কিন্তু আসবে সব মিলে। আমরা যদি এই গতিময়তা ধরে রাখতে পারি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু পুরোটাই যে পর্যবেক্ষণ করেন এবং সেভাবে কিন্তু প্রশিক্ষণ দেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ভ্যাকসিন প্রয়োগ করতে যে একটি দুর্ঘটনা কোনো গণমাধ্যমে কিন্তু আসেনি। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের সহ মডার্নার টিকা, ফাইজার বায়োনটেকের টিকা দিতে যে থ্রোয়িং করতে যে অনেক নার্স কিংবা স্বাস্থ্যকর্মীরা কিন্তু ভুল করেছে, সেই ভুল কিন্তু গণমাধ্যমে এসেছে। তা আমরা সেই জায়গায় পেরেছি। আমি আবারও উল্লেখ করছি, অনেকে যখন বলেন যে স্বাস্থ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, তখন আমি বলি একটা সাধারণ উদাহরণ, যে এই শিশুদের টিকা যখন পৃথিবীতে অনেক দেশ দিতে পারেনি, যারা অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে অনেক সক্ষম জাতি, তখন আমরা 3 কোটি 60 লক্ষ ভ্যাকসিন গত বছর দিয়েছি। অর্থাৎ এটা আমাদের অগ্রগতির যাক। অবশ্যই সেটা। আমরা একটু থামাচ্ছি আপনাকে, আমাদের রাত 10টার সংবাদ শিরোনামে যেতে হবে। প্রিয় দর্শক, রাত 10টার সমালোচনায় কথা বলছিলাম করোনা পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে আমরা যেমন বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি এই পর্যায়ে তার কথা শুনবো। জনাব আহসান এস মনসুর, আমরা বিরতির আগে যে আলোচনাটা করছিলাম আসলে সেই জীবন জীবিকার যে টানাপোড়েন, অনেকদিন ধরে এইটা কথা হচ্ছে, এমন যে সামনে ঈদের প্রস্তুতি হচ্ছে, আবার করোনায় প্রতিদিন 200 মানুষ মারা যাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ, সংক্রমণের হার 30%-এর বেশি। সব মিলিয়ে এই অর্থনীতি এবং ঈদের পরে যে লকডাউন হবে, সেই লকডাউনে গার্মেন্টস খোলা থাকবে কি থাকবে না, সরকার বলছে থাকবে না, মালিকরা চান যে থাকুক।
ফলে এক ধরনের এই জীবন জীবিকার একটা টানাপোড়েন কিন্তু আবার আমাদের সামনে চলে এসেছে। এবং আমি একদম শুরুতে, আপনি তখন ছিলেন না, যেটা বলছিলাম যে শপিং মলে গেলে বা গরুর হাটে গেলে বোঝারই উপায় নেই যে বাংলাদেশে প্রতিদিন 200 মানুষ মারা যাচ্ছে। এই টানাপোড়েনটা সামাল দিয়ে আবার নাইমুল ইসলাম খান যেটা বলছেন যে বাংলাদেশে যে গরুগুলো তৈরি হয়েছে কোরবানির জন্য, আমি তো লকডাউন দিয়ে আটকাতে পারবো না সেই গরুগুলো, বা গরুর সাথে চামড়া বাণিজ্য, মানে বিশাল একটা অর্থনীতি জড়িত এখানে, এটাকে থামিয়েও রাখা সম্ভব না। বিশেষজ্ঞ কমিটি বলছে থামিয়ে রাখা উচিত, কিন্তু আসলে থামিয়ে রাখা সম্ভব না। এই টানাপোড়েনটা নিয়ে একটু আপনার কথা শুনতে চাই। দেখুন, বিশ্বজোড়াই এই টানাপোড়েন আছে এবং এটার মধ্যে একটা ব্যালেন্স রাখাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। কোথায় আমরা সে ফাইন লাইনটা ড্র করি। কেউই, আমি বলবো না যে কোনো দেশই একটা উইদাউট এনি ক্রিটিক, সমালোচনার বাইরে থেকে এটা করতে পেরেছে, পারেন না, সেটা যে দেশই হোক না কেন। বা আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও অনেক সময় এটা করাও সম্ভব হয় না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে যারা রিপাবলিকান কন্ট্রোলিং স্টেট, সেগুলোতে তারা অনেক কিছু করেন না, আবার যেগুলো ডেমোক্রেটিক কন্ট্রোলিং স্টেট সেখানে তারা একটু ভালোভাবে করে। তো এই পার্থক্যগুলো আছে। এবং এখন যখন ইংল্যান্ড খুলে দিতে যাচ্ছে ইন দ্য মিডস্ট অফ মেজর আউটব্রেক, যেটা শুরু হয়েছে ইউকেতে, তো এইগুলো নিয়ে একেবারে স্যাটিসফ্যাক্টরি কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারবে না। প্রত্যেকেরই যার যার লোকাল সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটাকে সামনে রেখে এই ডিসিশন গুলো নিতে হবে বাস্তবতারা। এখন প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, আমরা ঈদের সময় কি করতে পারতাম। এখানে দুটো জিনিস করতে পারতো সরকার, যে ঠিক আছে, একটা এই ঈদটাকে আমরা একেবারেই ব্যবহার করব ফর কন্টিনিউশন অফ লকডাউন, এবং আমরা আর 7 দিন বা 10 দিন করে আমরা ছেড়ে দিই, কারণ আমাদের তাহলে 3 সপ্তাহের উপর হয়ে যাবে একটা ফোর্স লকডাউন। এবং এই ঈদের সময়টা কিছু কিছু দেশ করেছিল, তারা কারফিউ দিয়ে দিয়েছিল ঈদের সময়। সৌদি আরবিয়া ওয়ান অফ দেম। তারা তো ধর্ম নিয়ে তো তাদেরকে প্রশ্ন করা যাবে না, তাদের চাইতে আমাদের চাইতে আরো গোড়া, কিন্তু তারা কিন্তু সেটা করেছিল গত কোরবানি। আমরা হয়তো এই ধরনের সিদ্ধান্তে যেতে পারতাম, কিন্তু আমরা যাই। আমরা যেটা করেছি যে বাণিজ্যকে প্রাধান্য দিচ্ছি। হ্যাঁ, বাণিজ্যকে প্রাধান্য দিতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু গরুর হাটের জন্য করতে হবে এটা আমি কিন্তু ঠিক ওইভাবে মানতে রাজি নই। কারণ যেটা সংক্রমণ সক্ষমতা অনেক বেশি এইসব ক্ষেত্রে। এবং গরু কি আমরা সারা বছর বিক্রি করতে পারি না? অবশ্যই পারি। এই গরু কি আমরা সারা 1 বছর ধরে খেতে পারতাম না? অবশ্যই পারতাম। তো এখানে যে লসটা হতো সেটা এমন কোনো বিশাল লস হতো না। হয়তো হ্যাঁ, সে হয়তো যেটা 1.5 লাখ টাকাটা হয়তো 170 বিক্রি করতে পারতো, সেটা তার 20,000 টাকা তার লস হতে পারে। কিন্তু সার কোর যে ইনভেস্টমেন্ট 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, সেটা কিন্তু সে ওই গরুটাকে বাজারে নিয়ে আসলে 550-600 টাকা করে কেজি সারা বছরই বিক্রি করতে পারে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে না। তাকে শূন্য হয়ে যাবে না। শূন্য হয় কাদের? শূন্য হয় যাদের কাপড় চোপড় বানিয়ে পাশরা সাজিয়ে তারা ঈদের আশায় ছিল, তাদের যদি বিক্রি না হয় হয়তো 1 বছর ওয়েট করতে হতে পারে তাদেরকে পরবর্তী ঈদের জন্য। এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে, যে আমরা এই ব্যালেন্সটা ঠিক মতো করতে পারছি। তবে এটাও সত্যি কথা যে লকডাউন ইজ নট এ সলিউশন, ইজ নেভার এ সলিউশন, and is never acceptable for a continuous process. আমাদেরকে আলটিমেটলি আমাদের যে সহজ উপায়গুলো ছিল সেখানে আমরা ব্যর্থ হয়েছি। সেটা কি? আমাদের মাস্ক পরানোতে আমরা ব্যর্থ হয়েছি। এখানে আরো অনেক জোর দেওয়া উচিত ছিল। এখানে দরকার হলে লজ্জা দিয়ে বা মাঠ পর্যায়ে প্রচারণা চালিয়ে চাপ, সোশ্যাল প্রেশার সৃষ্টি করে, লোকালিটিতে প্রেশার সৃষ্টি করে আমরা এটা করতে চেষ্টা করতে পারতাম, সেটা করিনি। আমরা আরেকটা জিনিস করতে পারতাম, সেটা হলো যে সোশ্যাল ডিস্টেন্সিং। এই জিনিসটাতেও আমরা ব্যর্থ হয়েছি। ঘন বসতিপূর্ণ দেশে এটা করাটা খুব কঠিন, সেখানেও আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে। সব মিলিয়ে আমি বলবো যে আমাদের ট্র্যাক রেকর্ডটা খুব একটা ভালো না, কিন্তু এখানে বাস্তবতার মিশ্রণ আছে এবং সেটা আনঅ্যাভয়েডেবল ছিল। যেমন কিছু কলকারখানা খুলতে হয়েছে, তা না হলে পরে ব্যাপক কর্মসংস্থান হারিয়ে যেত এবং দীর্ঘমেয়াদী ভাবে হারিয়ে যেতে পারতো আমাদের গার্মেন্ট শিল্প থেকে। সেগুলোকে খোলা রাখার মাধ্যমে যে আমাদের সংক্রমণ বেড়েছে, এই প্রমাণ কিন্তু আমরা এখনো পাইনি। সেখানে মোটামুটি ভাবে যেটুকু শুনছি জানছি, সেখানে স্বাস্থ্য বিধিগুলো মোটামুটি ভাবে পালন করা হয়। তাদের যে ওয়ার্কারদের যে বাড়িঘরের যে স্বাস্থ্য বিধি নিষেধ, বাড়িঘরের যে পরিস্থিতি, সেখান থেকে ফ্যাক্টরির পরিস্থিতিটা বেটার হয়, সে কারণে সংক্রমণ হয়তো সেইভাবে হয় না। এটা একটা জিনিস যেটা আমাদের থার্ড পার্টি দিয়ে একটু ভ্যালিডেট করে দেখা উচিত ছিল সরকারের,
যেটা কি আসলেই সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের একটা ভালো ওয়ে আউট হয়, আমরা ভালোভাবে এই স্বাস্থ্যবিধিগুলোকে পরিপালন করে আমরা আমাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে পারি। আমাদের উৎপাদন ছাড়া তো আমরা চলতে পারবো না। এটা সংক্রমণ আরো হয়তো 1.5 বছর থাকবে, আমরা কি করব তাহলে? তাহলে কি আমরা পেটে ভাতে থাকবো না? পেটে ভাতে থাকতেই হবে। কাজে এই ব্যালেন্সিং জবটা, সময়ে চয়েস অফ টাইম, এটাকে খুব ভালোভাবে করতে হবে, তা না হয় যাতে আমরা সংক্রমণটাকে কন্ট্রোল করতে পারি। সাথে আমি বলবো অবশ্যই সরকারের আরো বেশি হসপিটাল এবং ফিল্ড হসপিটাল এগুলোর করে ফেলা উচিত ছিল। আমরা কিন্তু অনেক সময় পেয়েছি, কিন্তু দেখুন খুব একটা বেশি কিন্তু ক্যাপাসিটি আমরা এক্সপ্যান্ড করতে পারি নাই, এবং এই জায়গাটাতে আমরা কিন্তু জোর দিতে পারতাম যাতে আমরা এই ওভারকাম করতে পারতাম এই ধাক্কাটা। এখন ভ্যাকসিনেশনকে অবশ্যই জোর দিতে হবে, সরকারও দিচ্ছে। আমরা চাই আরো এফেক্টিভলি ডিপ্লোমেসি চ্যানেলের মাধ্যমে এবং আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যাতে আরো তাড়াতাড়ি ভ্যাকসিনটা নিয়ে এসে আমাদেরকে সুরক্ষা দিতে পারি, সেই দিকটাতে সরকারকে আরেকটু বেশি নজর দিতে হবে। এবং শুধু ভ্যাকসিন আনলেও হবে, ভ্যাকসিন দেওয়ার জন্য যে প্রস্তুতিটা লাগবে সেটাও কিন্তু আমি সেইভাবে দেখছি না। এখনো কিন্তু খুব ঢিলাঢালা ভাবে হচ্ছে। এই দেখা যায়, আমি কালকেই সংবাদ পেলাম যে কিছু হাসপাতালে যারা গিয়েছেন ভ্যাকসিন নিতে 11টার পরে তারা ভ্যাকসিন পান, ভ্যাকসিন শেষ হয়ে গেছে। তো এটা তো হওয়ার কথা। আমাদেরকে তো আরেকটু জোরে সোরে ভ্যাকসিন কার্যক্রম করতে হবে। আমরা দেখেছি ভারতের কথা, ভারতে ভ্যাকসিনের এখন কিন্তু অভাব নেই, কিন্তু ভ্যাকসিন কার্যক্রমের অদক্ষতার অভাব আছে, যে কারণে তারা 45 লক্ষ করে দিতে পারছে। তাদের দেওয়া দরকার ছিল তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী 88 লক্ষ, সেটা তারা অর্ধেকের মতো তারা দিচ্ছে। বাংলাদেশেও কিন্তু একই অবস্থা হবে। যখন ভ্যাকসিন আসবে আমরা কিন্তু দিতে পারবো যদি আমরা আমাদের এই প্রকল্প মানে এই ব্যবস্থাপনাটাকে আরো অনেক শক্তিশালী না করি, আরো অনেক গঠনমূলক এবং আমাদের যে লোকাল পার্টিসিপেশনটাকে শক্তিশালী না করতে পারি। গ্রামের মানুষ কিন্তু অ্যাপ দিয়ে রেজিস্ট্রি করে ভ্যাকসিন নেবে না, তাদের কাছে কিন্তু আমাকে যেতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আর অ্যাপ ট্যাপ লাগে না, ওখানে দোকানে ফার্মেসিতে গেলেই ভ্যাকসিন পাওয়া যায়। আমাদেরও সেই অবস্থার দিকে যেতে হবে এবং গ্রামে গ্রামে যে ভ্যাকসিন দিতে হবে, সেই প্রচেষ্টার জন্য যে প্রস্তুতিটা, সেটা কিন্তু আমি এখনো দেখছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব নাইমুল ইসলাম খান, আলোচনায় যেটা এলো যে আহসান এস মনসুর যেটা বলে যে জরুরি কিছু কাজ সেগুলো আসলে ঠিক মতো করানো যায়নি। যেমন টিকা, তো যেটা সুভাষ রায় বলছিলেন বা আহসান এস মনসুর বলছেন যে টিকা, অনেক মানুষকে টিকা দিতে অনেক সময় লাগবে, ব্যবস্থাপনার ব্যাপার। কিন্তু সব মানুষকে যদি মাস্ক পরানো যেত তাহলে কিন্তু পরিস্থিতিটা অনেক নিয়ন্ত্রণ থাকতে পারত। লকডাউন শিথিল হয়েছে ঠিক, বাস্তবতা, কিন্তু আমি গরুর হাটে আমি স্বাস্থ্যবিধি মানাতে পারি নাই, শপিং মলে গেলে স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নাই, বাসে লম্বা যানজট এবং বাসে যেই অর্ধেক যাত্রী নেওয়ার কথা ছিল সেটা মানানো যায়নি, ট্রেনে আন্তনগর ট্রেনে গেছে কিন্তু লোকাল ট্রেনে অর্ধেক মানে স্বাস্থ্যবিধি মানার ইয়েটা যায়নি। ফলে আমি ঠিক আছে, আমি তো শেষ পর্যন্ত গিয়ে আক্রান্ত হওয়ার পরে আমি সরকারকে গালি দিব, কিন্তু আমি তো আমার নিরাপত্তাটা তো নিশ্চিত করিনি। কারণ মাস্ক যদি না পরি, করোনা যদি আক্রান্ত হই, আমি মারা গেলে 203-এর জায়গায় 204 হবে, সরকার দিয়ে দিবে। আমি মারা যাওয়া মানে তো আমার ফ্যামিলি শেষ হয়ে যাওয়া। সেই জায়গাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বলেন, ভয় বলেন, সচেতনতা বলেন, সেটা প্রপারলি হয়নি আসলে। জি, আমি একটা কথা যোগ করে দিই। গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একজন রোগীর খুব মানে হৃদয় বিদারক একটা মৃত্যু ঘটেছে। ঢাকার বাইরের থেকে এসেছেন, তার সন্তানরা এসেছেন, কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ তার যে সন্তানরা তার অক্সিজেন স্যাচুরেশন 60-এর নিচে নামার পরে সে কেন হসপিটালে আনলেন, এইটাও কিন্তু আমাদের একটা নাগরিকদের দায়িত্ব আছে। তার পিতামাতা যখন অক্সিজেন স্যাচুরেশন 60-এর নিচে নেমে আসে, তখন আপনি কোনো হসপিটাল নিয়েই কিন্তু তাকে কিন্তু ওই জায়গায় আনতে পারবেন না। আমি যে তথ্য দিয়ে রাখলাম শুধু। আমি এটার সাথে আরেকটা কথা যুক্ত করি। আমাদের একজন পরিচিত লোক আজকে ফোন করছে, তার করোনা মানে সিমটম সবকিছু আছে এবং খুব খারাপ, সে হাসপাতালে যাবে। তাই আমি বললাম যে আপনার অক্সিজেন স্যাচুরেশন 4-5 দিন হয়ে গেছে, স্যাচুরেশন কত? আমি বললাম যে উনি বলছেন যে আমি তো জানি না। জানেন না মানে? আমি খুব অবাক, শিক্ষিত, ভালো চাকরি করেন, অক্সিজেন স্যাচুরেশন জানেন না? ঘরে অক্সিমিটার নাই? বলে যে নাই। আমি কি এক্ষুনি অক্সিমিটার কিনে আমাকে জানান যে অক্সিজেন লেভেল কত। তারপর কিনে এনে ওটার ছবি তুলে আমাকে পাঠাইছে 97। আমি ঠিক আছে, এখন আপনি প্যারাসিটামল বা অন্যান্য ওষুধ খান, 97 হলে আপনারা তো ভয় পাওয়ার কিছু নাই। ফলে এটা তো একদম বেসিক, আপনার কত 1,500-2 হাজার টাকা হলে পাওয়া যায়। সেই জায়গাতেও কিন্তু আমরা গরিব মানুষের কথা বাদ, আমি যার কথা বলছি তিনি একটা অক্সিমিটার তার বাসায় রাখতেই পারেন, রেখেছেন। আমি বলছি যে এই যে অসচেতনতা গুলো আমাদের, সেই জায়গাটাতে। জি,
না, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বলি যে হাসান মনসুর ভাই যে কথাগুলি বলেছেন, ইনফ্যাক্ট সমস্যাটা হয় কি, মনসুর ভাই যেভাবে কথা বললেন, সেলিম ভাই এগুলির সাথে কিন্তু দ্বিমত করার কিছু নাই, কিন্তু ওনারাও কিন্তু আবার শেষমেশ গিয়ে একটা ব্যালেন্সিং এর কথা বলেন। ওটা তো আহসান ইসলাম স্যার বলেছেন যে ভারসাম্যটা ফাইন টিউনিংটা একটা করতে হবে। না, ফাইন টিউনিং এটাই তো বলছেন। এখন এক্স্যাক্টলি কোনটা কোন প্রপোর্শনে কোথায় করলে বাংলাদেশের জন্য ফাইন টিউনিং হবে, এটা কে ডিসাইড করবে? টেকনিক্যাল কমিটি? দে ক্যান নট, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি ডেটা, এনিথিং বেসড অন হুইচ দে ক্যান টেক এ ডিসিশন। সো তারা কিন্তু ইউজফুল একটা গ্রুপ না ওই ব্যালেন্সিং এর জায়গাতে করার। এই জন্য তারা ঠিকই আছে, তারা দে আর লাইক অ্যাক্টিভিস্ট গ্রুপ, কারণ তারা খুব ডেসপারেট যে প্রতিটি মানুষের জীবন বাঁচাতে হবে। তারা একদম হোল হার্টেডলি চূড়ান্ত কথাটা বলেন, এবং আমি মনে করি তারা ঠিকই বলেন, এবং তাদের চাওয়াটাতে একটুও ভুল নাই, একটুও ভুল না, একটুও অন্যায় না, তাদের নৈতিক জায়গা থেকে দায়িত্বটা। কিন্তু ওই যে ফাইন টিউনিং, ওই যে ব্যালেন্সিং এর জায়গাটা, এটা কে করবে? এটা পলিটিক্যাল গভর্নমেন্টই করে। এটা ব্রিটেনেও করে, ইউরোপে করে। কারণ আমরা যে যতভাবেই বলি, আমরা অনেক সমালোচনা করি, এই মিডিয়াতে বসে বসে টকশোতে আমরা অনেক সমালোচনা করি সরকারের সমালোচনা করে কি বলি যে ডক্টর তুষার ওই দিন একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমরা না বাংলাদেশে নাকি ডাক্তারদেরকে রেইনকোট দেওয়া হয়েছিল ওই পিপিইর পরিবর্তে। পিপিইর পরিবর্তে না, দেয়ার ওয়াজ নো পিপিই। পিপিই সাচ জিনিস আমাদের ছিল না। রেইনকোট ওয়াজ এ মাচ বেটার অল্টারনেটিভ, যেটা ইউরোপ আমেরিকা করেছে। কি করেছে? তারা কিচ্ছু না পেয়ে গার্বেজ ব্যাগ ব্যবহার করেছে স্বাস্থ্যকর্মীরা, গার্বেজ ব্যাগ। তো এখন রেইনকোট ভার্সেস গার্বেজ ব্যাগ। ওই দিনে কিন্তু তুষার তো আজকের কথা বলেন নাই, এখন সমালোচনা করার জন্য কেউ কেউ ওই পুরনো কথাতে আবার চলে যায়, কিন্তু পুরনো কথার পার্সপেক্টিভে ওই দিনের সিচুয়েশন, গ্লোবাল পরিস্থিতি কি ছিল আমাদের কি। এখন আমি বলছি যে মনসুর ভাই বললেন যে 3 উইকস এর লকডাউন হতে পারলে ভালো হতো, আমি কিন্তু তার সাথে একমত। ভিন্ন মত হওয়ার কোনো সুযোগই নেই। 3 উইকস না, আমি এতটাই ডেসপারেট, আমি বলতাম ভাই 4 উইকস নেন, ঈদ করার দরকার নাই, দরকার হলে সামরিক বাহিনী নামায় দেন, একটা লোক, কোনো ঈদ করতে হবে না। আমি প্রধানমন্ত্রী হইলে বলতাম যে সকলের গুনাহ আমি নিচ্ছি, নামাজ পড়তে হবে না তোমাদেরকে। আমি অনেস্টলি এরকম করে বলতাম। যে এখন জিনিসগুলি কি, কিন্তু বাস্তব তো এটা না। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এরকম করে পারে না। নাইমুল ইসলাম খান ইন্ডিভিজুয়ালি এরকম কবিতা লিখতে পারে, এরকম করে বলে ফেলতে পারে। তো 3 উইকস লকডাউন হইতে পারতো না তো, কারণ 3 উইকস হইলে ঈদ ডিসরাপ্টেড হবে। ঈদ ডিসরাপ্টেড হইলে ছোট দোকানের বিক্রি হবে না, কারণ গভর্নমেন্ট এখানে চেয়েছে দোকানদাররাও কিছু বেচাকেনা করুক, গরুগুলি বিক্রি হোক। মনসুর ভাই যে বললেন গরুগুলি বিক্রি না হইলেও সারা বছর বিক্রি হইতে পারতো, এই গরু বিক্রির পরেও তো সারা বছর বিক্রির জন্য গরু রয়ে গেল, তো তাদেরও তো বিক্রি হইতে হবে। আর এই যে আমাদের সিজনটা, এই সিজনের যদি আমরা এই চামড়াগুলি না পাই, চামড়া শিল্পের কি হবে? আমাদের কিন্তু মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক কিছু চিন্তা করার ব্যাপার আছে। মনসুর ভাই যে বললেন ফিল্ড হসপিটাল, আচ্ছা ফিল্ড হসপিটাল করলেন, হসপিটাল কি একটা টেন্ট আর বেড কিংবা আইসিইউর যন্ত্র চালাবে কে? আপনি ওভারনাইট কেমনে ডাক্তার তৈরি করবেন? Where do you get those doctors? নাই তো আমাদের, নাই। তো we have to understand যে আমরা যেটা মনে করি ফিল্ড হসপিটাল মানে তো একটা হসপিটাল, 10টা বেডের সাথে একজন ডাক্তার লাগবে, নার্স, এটা একটা হিসাব নিকাশ আছে, নইলে তো সার্ভিসটা দেওয়া যায় না। সো দিস আর দি থিং। আমি জানি ডিজি অফিসের কাছে একজন প্রভাবশালী টেলিফোন করে বলল আগামীকাল উইদিন 24 আওয়ার্স আমার এখানে আইসিইউ বেড চাই। স্বাস্থ্য মন্ত্রণালয় তটস্থ হইয়া আইসিইউ বেড পাঠিয়ে দিল, কিন্তু সব সন্তুষ্ট, আর কেউ কিছু বলে না। কিন্তু ওই হসপিটালও জানে যে এই বেড একটা বেড, এটা দিয়ে কেউ কোনো সার্ভিস পাবে না। এই সার্ভিস আপনি কোত্থেকে তৈরি করবেন ওভারনাইট? বাংলাদেশ ওয়াজ নট প্রিপেয়ার্ড। বাংলাদেশ একটা গরিব দেশ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের র্যাঙ্কিং এ উই ওয়ার 85th। মাইন্ড ইট,
85th কান্ট্রি স্ট্যাটাস, মানে আমাদের সামর্থ্য বিবেচনা করে পৃথিবীর মানে নাম্বার 1 কান্ট্রি দিশা হারিয়ে ফেলছে। 85তম দেশের তো অস্তিত্বই থাকার কথা না। আমি ব্ল্যাঙ্কেট বলতে পারি যে সরকারের এই গেরিলা স্ট্র্যাটেজি বাংলাদেশের সিচুয়েশনটা ভয়াবহ হইতে দেয় নাই। এই জন্য আমি কনক্লুড করি আজকে পর্যন্ত যে সরকারের সিদ্ধান্তগুলো যেগুলির মূল উদ্দেশ্য ছিল ওই মনসুর ভাই যেটা বলছেন ওইটারই, এটা উদ্দেশ্য একই। মনসুর ভাই যেটা বলছেন সরকারেরও উদ্দেশ্য এটা। মনসুর ভাই বা আমি হয়তো সরকারের প্রতিটি সিদ্ধান্তের সাথে একমত না, কিন্তু আমরা বলতে পারি বাংলাদেশে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হইতে দেওয়া হয়নি। একটি মৃত্যু আমি বলি, আমি আজকে যখন কথা বলছি গতকাল আমার বোনের হাজবেন্ড, আমার আপন বোনের হাজবেন্ড মারা গেছেন বিকাল 5:30টায়। ওই একই দিন সকাল, গতকালেরই আবার সকাল ভোর 5টায় আমার ছোট ভাই মাইনুল তার শ্বশুর মারা গেছে। আমার আত্মীয়দের মধ্যে 2 জন গতকালই মারা গেছে এবং আমার আত্মীয় স্বজনের মৃত্যুরও তালিকা বেশ দীর্ঘ। সো আমরা পারিবারিক ভাবে অনুভব করি। আমি গতকাল মধ্যরাত্রে তাকে দাফন করে এসেছি রায়ের বাজার কবরস্থানে, কিন্তু আই নো দি এগোনি, আমরা কষ্টটা তো জানি, এটা তো আমাদের মতো পরিবারেরই ভাই বোন। কিন্তু তারপরেও বলছি, আমরা যারা একটু মিডিয়ার খোঁজ খবর রাখি, আমরা তো এইবারের ঘটনাটাই ভারতের মতো ভয়াবহ হইতে পারত। আমরা বলেছি, দেখেন আমাদের সাংবাদিকতার উইকনেস কথা, আমরা বলেছি যে আমাদের নাকি অক্সিজেনের ঘাটতি। বাংলাদেশে কিন্তু অক্সিজেনের ঘাটতি নাই, কখনো ছিল না। যেটা ছিল এইবার তো সারা দেশে ছড়ানো ছিল। বাংলাদেশ নেভার হ্যাড এ ম্যানেজমেন্ট, যে এতটা হয় নাই, মানে হওয়ার মেকানিজম ছিল না আমাদের। কিন্তু এটা 1 থেকে 1.5 সপ্তাহ লেগেছে, এখন কিন্তু আর ডিস্ট্রিবিউশনের কোনো প্রবলেম নাই। সো আমরা যে কত দ্রুত অ্যাডাপ্ট করতেছে, মানে কত দ্রুত অ্যাডাপ্ট করতেছে এটার সাথে, আমার মনে হয় সেই জায়গাতে আমাদের অ্যাপ্রিসিয়েশন। যার জন্য যারা নাকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানে অধিদপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, কর্মী, ভলান্টিয়ার নামেও অনেকে আছেন, আমার মনে হয় মাঝে মাঝে আমরা যখন বেশি সমালোচনাটা করি তাদের জন্য এটা মোরালি খুব ডাউন হয়। তারা কষ্ট করতেছে। আপনি যদি স্বাস্থ্যের লোকজনের সাথে গিয়ে পাশাপাশি বসেন, দেন ইউ উইল রিয়েলাইজ দি লেভেল অফ ওয়ার্ক। একজন ডিজি, একজন ডিরেক্টর, একজন এডিজি, মন্ত্রী, সচিব, তারা টেলিফোনই তো ছাড়তে পারে না। আমি একজনকে বলেছিলাম, সাধারণ নাগরিককে, উচ্চশিক্ষিত, যে আপনি 12 ঘন্টা পিপিই পরে থাকেন, কেমন লাগে? আপনার কেমন লাগে? কেমন লাগে? আমি আরেকটা কথা বলি, আরেকটা মনসুর ভাই বলেছেন যে ওই গ্রামের মানুষ অ্যাপ দিয়ে যাবে না, কথা সত্য, কিন্তু এটা সরকার জানে না তা না। আমি মনসুর ভাইয়ের অবগতির জন্য জানাচ্ছি, যেমন গার্মেন্টস এর জন্য এই নিয়ম রহিত করে দেওয়া হয়েছে। তারা শুধু তাদের ন্যাশনাল আইডি এবং তারা যে গার্মেন্টস এ কাজ করে ওই কার্ডটা, আইডেন্টিটি কার্ডটা নিয়ে গেলে গিয়েই সে করতে পারবে। তো তার মানে কি, আস্তে আস্তে আমরা সেদিকে যাব, মানে আস্তে আস্তে না, মানে এক একটা পরিস্থিতি আসে, ত্রুটি বিচ্যুতিগুলি ধরা পড়ে, সরকার কিন্তু দ্রুত, মনে করেন যে ওই 1700 না কত ডাক্তারকে একটা পোস্টিং দিল, সেখানে বেশ কয়েকজন মৃত লোকের নামও ছিল। ভাইরে, 1700 লোকরে ট্রান্সফার এর আগে জীবনে হয়েছে নাকি একবারে? আচ্ছা, তার এটা ঘটনা ঘটার 5 ঘন্টার মধ্যে তারা কিন্তু সংশোধনও করে ফেলছে, কিন্তু পরের দিনের কিভাবে হেডলাইন হয়, কোন নৈতিকতায়? আমি সাংবাদিকতার ছাত্র, আমাকে বলা হয়েছে, আমরা একাডেমিক্যালি মুখস্থ করেছি এই নিয়ম, যে ধরেন আমি একটা বক্তব্য দিলাম আপনাকে, আপনি বক্তব্যটা প্রচার করার আগে আমি যদি এটা সংশোধনী পাঠাই, আপনি কি আমার আগের বক্তব্য ছাপবেন না পরে? আপনি 100% নৈতিক ভাবে বাধ্য আমার সংশোধিত বক্তব্য দিতে, বিকজ আমি সংশোধন করে ফেলেছি। কিন্তু বাংলাদেশের সংবাদপত্র, গণমাধ্যম, স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের সেই মিস্টেক, যেটা তারা সংশোধন করে ফেলেছে বিফোর পাবলিকেশন অফ দি নিউজ, এবং এটা জানিয়ে দেওয়া হয়েছে যেটা সংশোধিত, তারা তারপরের দিনও নিষ্ঠুরতা করেছে। মনে হয় যেন সংবাদপত্র মিস্টেক করে না। আমরা পত্রিকায় বাইর করতে গিয়ে খবরে ভুল ছাপি না, আমরা দুঃখ প্রকাশ করি না, তো আমরা কেন রিয়েলাইজ করবো না? সো আমার কাছে মনে হয় যে আমরা এপ্রিসিয়েশনের দিক থেকে একটু
উই ডু থিংস রং। আমার রিকমেন্ডেশন বা আমার মানে আর্জি হচ্ছে আর কি, যে এখন কি করতে পারি, স্পেসিফিক কথা বলেন, সুনির্দিষ্ট কথা আমরা যদি বলতে পারতাম যে সুনির্দিষ্ট কি হয়। এখানে এই যে মনসুর ভাইয়েরও মানে অনেকগুলি কথা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট আছে, যে এই ইম্পর্টেন্ট কথাগুলির একটা চ্যানেলাইজ করা, যে মনসুর ভাই কোথায় জানাবে আমি ঠিক জানি না, উনি হয়তো জানানো ওনার কাছে নিশ্চয়ই অনেকে বুদ্ধি পরামর্শ চান, কিন্তু আমার কাছে মনে হয় একটা উইকনেস মানে বেশ কয়েকটা উইকনেসই আছে। এর মধ্যে একটা হলো, এটা বলে আমি কথা শেষ করছি, যে একটা মানে এই যে করোনার যে কোনো কিছু হ্যান্ডলিং এ অন্তত আমি শুনলাম হিসাব ইনু ভাইয়ের কাছ থেকে যে 9টা মন্ত্রণালয় ইনভলভ, তার মানে অনেকগুলি দপ্তর অধিদপ্তর ইনভলভ এটার সাথে এনগেজড হয়। আমার একটা জিনিস মনে হয়, এটার লিডারশিপটা কে দিচ্ছে, এই টোটাল কাজের সমন্বয়ে এটা লিডারশিপ কোথায়? আমি ওই লিডারশিপ আমি একটা আলটিমেট লিডার দেখি মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রশাসনিক ভাবে দেখি প্রিন্সিপাল সেক্রেটারি, আমি বুঝতে পারি বা আমি হয়তো কিছুটা জানিও, কিন্তু একটা ফেস যেটা নাকি সার্বিক সমন্বয় সারাক্ষণ ফিজিক্যালি করবে, এরকম একটা জায়গার ঘাটতি আছে। এই ঘাটতিটার জন্য ডিসলোকেশন মনে হয় মাঝে মাঝে। ডিসলোকেশন কিন্তু তেমন নাই যতটা মনে হয়, ডিসলোকেশন কিন্তু আসলে তেমন নাই, কিন্তু মনে হয় বেশি, কারণ মানুষের কাছে একটা ফেস নাই হু ইজ অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটিং। আমার মনে হয় যে যদি সরকার সম্ভব হয় দ্রুত একজন ভেরি সিনিয়র পলিটিশিয়ানকে, মন্ত্রী হইতে কোনো কথা নাই, তাকে একটা দায়িত্ব দেওয়া, যিনি এতটাই পাওয়ারফুল পলিটিশিয়ান হবেন যাকে সকল ওই 9 মন্ত্রণালয়ের মন্ত্রীও সমীহ করবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আমরা আশঙ্কা করছি যে ঈদের পরে হয়তো এই যে শিথিল লকডাউন ইত্যাদি কারণে সংক্রমণের হার আরো বাড়বে, আক্রান্তের হার বাড়বে, হাসপাতালগুলোর উপর চাপ সৃষ্টি হবে। যেটা বিরতির আগে নাইমুল ইসলাম খান বলছিলেন যে হাসপাতাল বানানো গেলেও স্বাস্থ্যকর্মী বা ডাক্তার পাওয়া খুব কঠিন। সামনে আমাদের আসলে করণীয়টা কি হওয়া উচিত, স্পেসিফিক সুনির্দিষ্ট? হ্যাঁ, আমি সেটাই আসলে বলতে চাচ্ছি। তাহলে সমালোচনা করে তো লাভ নেই, কাজ করতে হবে, কাজ করতে হবে, নিজে করতে হবে, অন্যকে করতে সাহায্য করতে হবে। সেই ক্ষেত্রে যদি আবারও প্রথমত আগেও বলেছি যে একজন মানুষ নিজেকে রক্ষা করবেন, কারণ করোনা ভাইরাস নিজেকে কারো কাছে যাচ্ছে না, কেউ না কেউ সাথে করে নিয়ে আসছি আমরা, আমি নিজে হোক অথবা আরেকজন এনে আমাকে দিচ্ছেন। তাহলে এটিকে রক্ষা করার জন্য যেটি নিয়ে সরকারি মনসুর ভাই বলেছেন যে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং বাধ্য করতে হবে। প্রথমত গুরুত্ব বোঝাতে হবে যে আপনি কিভাবে মাস্ক ব্যবহার করবেন। কিভাবে বলছি এই কারণে, আমি আজকের কথাই যদি বলি, আমি হাসপাতালে যাওয়ার সময় প্রায় যদি গড়ে যদি ধরি প্রায় 60% মানুষকে মাস্ক ছাড়া দেখেছি রাস্তায়, 15 থেকে 20% মাস্কটা থুতনি নিতে ঝোলানো দেখেছি। এমনকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘোরাফেরা করছে এরকম লোককেও, যেখানে প্রতিটা ওয়ালে লেখা আছে যে নো মাস্ক নো সার্ভিস, মাস্ক ছাড়া কোনো সেবা পাবেন না, এরকম সেখানেও কাউকে দেখেছি। তাহলে প্রথমত তাকে উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, জানাতে হবে। যদি উনি কাজটি না করেন তাহলে তাকে বাধ্য করতে হবে। এখানে আমি একটা দুটা স্টেপের কথা বলি। এখন পর্যন্ত প্রথম দিকে কিছু কিছু জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর ছিলেন যে যারা মাস্ক পরছে না তাদেরকে কিভাবে বাধ্য করা যায় সেটিকে আরো জোরদার করতে হবে, এবং এখানে দৃষ্টান্তমূলক কিছু পদক্ষেপ নিতে হবে যেটি মানুষকে নিরুৎসাহিত করবে। এবং যেটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে রাস্তাঘাট এবং গরুর হাট, সেখানে যদি আমরা কেউ চোখ কান খোলা রাখি যে স্বাস্থ্যবিধি মেনে চলছেন, এটা কিন্তু বলাটা খুব ঝুঁকিপূর্ণ, মানে বলা নাই বললেই চলে। তাহলে সেখানে কিভাবে, যেহেতু হাট বসে গেছে, তাহলে এখন এখানে কি করা যায় সেগুলো নিয়ে ভাবতে হবে। আরো 2-3টা প্রসঙ্গ বলি যে যেটি আমাদের পরবর্তীতে ভাবনার কারণ হবে। একটি হলো যে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হবেন। এখানে যে সংখ্যায় আমরা প্রকাশিত হতে দেখি যে এতজন মানুষ পজিটিভ হয়েছে, এতজন মৃত্যু হয়েছে, এটি কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ঘাটতি থেকে যায়। কারণ আমরা সবাই জানি আমাদের আশেপাশে বহুজন, উনিও জানেন আমিও জানি যে উনি করোনার রোগী, কিন্তু উনি কোনো টেস্ট করছেন না। তাহলে এই অবস্থায় যারা মারা যাচ্ছেন তারা হিসাবের বাইরে থাকছে, তাহলে হিসাবটাকেও তাদেরকে ক্যাপচার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব জোরে সোরেই বলার চেষ্টা করছে যদি ভ্যাকসিন দিতে অনেক লম্বা সময় থেকে যায়
তাহলে মাঝখানের সময়টাতে যত বেশি সংখ্যক মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হবেন, তত নতুন নতুন স্ট্রেন তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু কিছু স্ট্রেন খুব দুর্বল হয়, কিছু কিছু খুবই মারাত্মক হয়, যেমন ডেল্টা নিয়ে সারা পৃথিবী এখন ঘরমাত্র কলেবর অবস্থায় পৌঁছে গেছে। তাহলে সেটিকে আমি আবারও বাংলাদেশ সরকারের ভ্যাকসিন পলিসি শুরু থেকে যেটা ছিল সেটিকে আমি খুব প্রশংসা করছি। মাঝখানে বৈশ্বিক রাজনীতিতে কিছু আমরা ঘাটতিতে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের যে সামগ্রিকভাবে ইপিআই ভ্যাকসিনেশনের যে বিশাল অভিজ্ঞতা সেটি কিন্তু কাজে লাগছে। পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের কাছে এখনো ভ্যাকসিনের এটা কিন্তু দেওয়ার এটা সিস্টেমটা অনেক ভালো, সেটি কাজে লাগবে। কিন্তু জনগণ কিভাবে করবে, কারণ প্রতিটি মানুষের জীবন তারকে মূল্যবান ভাবতে হবে, তার নিজেকে এগিয়ে আসতে হবে। কারোর উপর ভরসা করে লাভ নেই। যে আক্রান্ত হবেন তিনি যদি মৃত্যুবরণ করেন, উনি মৃত্যুবরণ করলেন, তার পরিবার সর্বশান্ত হবে। আমি আগেও বলেছি যে আমরা একটি মৃত্যু যদি ঠেকানো সম্ভব সেটি হোক, সেটি চাই না। সেক্ষেত্রে সকলকেই সকল অবস্থাতেই এটিকে মানতে হবে এবং এটাকে নাইমুল ইসলাম ভাইয়ের আমি একটি জিনিসকে পজিটিভলি নেই যে মিডিয়া যদি এখানে খুব সরব ভূমিকা পালন করে, মাস্ক পরা এবং বাকি যে স্বাস্থ্য বিধিগুলো মেনে চলা, যে ভিড় এড়িয়ে চলা, অহেতুক বাইরে না যাওয়া, বাইরে গেলেও 1 থেকে 1.5 ঘন্টা পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা অথবা সাবান দিয়ে 20 সেকেন্ডের বেশি সময় যাবত হাত ধোয়া। এবং এইখানে যদি বিজ্ঞাপনগুলো এরকম হয়, কিছু কিছু বিকল্প আমরা দেখি যে স্বাস্থ্যবিধি নিয়ে বিজ্ঞাপন হয়, সেগুলোও যদি হয় সেগুলোও কিন্তু কাজে লাগতে পারে। আরেকটি হলো, আমি একটি জিনিস এখানে মনে করে যে ফিল্ড হাসপাতাল নিয়ে যেগুলো কথা হচ্ছে, বাংলাদেশে কিন্তু এখনো হাজার হাজার চিকিৎসক চাকরি আওতার বাইরে বেকার ডাক্তার হয়ে গেছে। তাদেরকে স্বল্প মেয়াদে কিন্তু ডিজি হেলথ থেকে প্রথম দিকে কিছু প্রশিক্ষণ দিয়েছে, দিয়ে রোগী সেবা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। কারণ হলো এটি কিন্তু সারা পৃথিবীতে প্রমাণিত হয়ে গেছে যে হাসপাতালের সকল জনশক্তি যদি করোনা চিকিৎসার জন্য এঙ্গেজ করা হয়, তাহলে অন্য রোগগুলো যেগুলো অনেক সময় একজন মানুষের একটা মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক হলো, ওই হাসপাতালে যদি করোনারি কেয়ার ইউনিট দিবি, সেটি যদি করোনা সেবার জন্য এঙ্গেজ থাকে, তাহলে ওই রোগী কিন্তু ওই সময় কিন্তু সেকেন্ড ইজ লাইফ, 1-2 সেকেন্ডে যা করতে হবে সেটা কিন্তু পরে করে আর লাভ নেই, আমাদের থেকে দেখানো যাবে না। তাহলে ওই সেবাটাকেও কিন্তু আমাদের কার্যকরী রাখতে হবে। তাহলে আমরা কিন্তু এখনো কমপক্ষে 20 থেকে 30 হাজার ডাক্তার আছে যারা এখনই ডাক্তারের সেবা দিতে পারে, বেকার রয়ে গেছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি। সেটি কিন্তু বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে নিয়ে কাজে লাগাবার মতো ব্যবস্থা করা যায়। এবং আরেকটি জিনিস বলি, এখানে এখন সরকারি চাকরিতে 59 বছরে তারা অবসরে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে 64 বছর পর্যন্ত যুবক। এবং আমরা কিন্তু দেখি আমাদের সিনিয়র যারা অবসরে যাচ্ছেন তারা সবাই আমাদের চেয়ে বেশি যুবক অনেক, তাদের কিন্তু আমরা সেবাটা নিতে পারি। পৃথিবীর অনেক দেশে কিন্তু কাজটি করেছে যে অবসরপ্রাপ্ত দেশের কাছ থেকেও এই বিশেষ সেবাটি নিচ্ছে, অনেকে কিন্তু বিনা পয়সাও করে দিচ্ছে। জি জি, জনাব শাহাদাত সেলিম, আমাদের আরেকটা অনুষ্ঠানের শেষ বিরতিতে যেতে হবে। জি, মানে বাংলাদেশে প্রাইভেট ডক্টরস ইয়াং একেবারে চাকরি নাই, চাকরি দিলে আসবে, করোনার সার্ভিস দিতে মানে রিটায়ার্ড ডক্টররা আসবে, এটার পটেনশিয়াল খুব লো বাংলাদেশের রিয়েলিটি। জি জি, তবু আমরা একটা বিরতি যাচ্ছি, অনুষ্ঠানের শেষ বিরতি, বিরতির পর বাকি আলোচনা শুনবো। আশা করি আপনাদের সঙ্গে প্রস্তাবনা আছে ঈদের পরে যেই হাইকটা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেটা ম্যানেজ করার ব্যাপারে। আমি অনেক আগে থেকে বলে এসেছি যে স্বাস্থ্য পরিষেবার যে অবকাঠামো তার সুষম বন্টন হওয়াটা প্রয়োজন। আমাদের করোনা কিন্তু এবার দেখিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে ব্যত্যয়গুলো আছে, আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নিয়ে অনেক দূর অগ্রগতি হয়েছে। আমার খুব শ্রদ্ধাভাজন মানুষ একজন আহসান এস মনসুর, তিনি খুব ভালো করে জানেন তাদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া। 55,000 কোটি টাকার একটা করোনার অর্থনীতি, আপনার এই কোরবানির অর্থনীতি আছে। 1,19,00,000 এখানে পশু তা কোরবানি হয় এবং বছরে 2টি উৎসবের জন্য বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত মানুষরা কিন্তু অপেক্ষায় থাকে। আমার আপনার কিংবা আমরা যারা এক ধরনের প্রিভিলেজ গ্রুপ, আমাদের কিন্তু অনেকগুলো অপশন সামনে আছে। এই যে বাড়ি যাওয়া, বাড়ির থেকে আসা, আপনি এটা কোনোভাবে রোধ করতে পারবেন না। অতএব সেই জায়গায় চেষ্টা না করে আমাদের চিকিৎসার দিকে মন দেওয়া এবং মানুষকে ওই যে ভালো রাখার জন্য যে পরামর্শ দেওয়া, কিংবা কোনো কোনো ক্ষেত্রে সাদা সেলিম ভাই যেটা বললেন যে মান্যতার জায়গা আনতে গেলেও কিছুটা হলেও কঠোর হওয়া, এটা খুব জরুরি। আমাদের কাছে যে তথ্যগুলো থাকে
নাঈমুল ইসলাম খান যেটা বলছে, এই করোনাকালীন সময়ে প্রায় 100 কোটি টাকার কৃষি পণ্য কিন্তু রপ্তানি হয়েছে বিদেশে। জি, এটা অভূতপূর্ব উন্নতির জায়গা। অবশ্যই। জি, অতএব এই যে উন্নতির জায়গাগুলোতে আমাদের এই সুষম নজর দিতে হবে, বন্টনের সেটা জায়গাটি, অর্থনীতি জীবনের পাশাপাশি জীবিকা বাঁচাতে হবে। এই জায়গাটা কিন্তু করতে হবে। কিন্তু ওই যে করোনা রোগীর চিকিৎসা যেটা সবসময় বৈজ্ঞানিকভাবে বলা হয়, আপনি এই যে প্রচ্ছন্ন রোগীর কথা বললেন, করোনা রোগীর প্রচ্ছন্ন রোগীর কথা বললেন, আছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, জি। এই পরিবারে আছে। জনাব সুভাষ সিংহ। আমাদেরকে চিহ্নিত করার রোগীকে, তাকে ট্রিটমেন্টে আনা এবং কন্টাক্ট ট্রেসিং করা, জি, এইটা আপনাকে অব্যাহত রাখতে হবে। জি, সুভাষ সিংহ রায়, আপনাকে অনেক ধন্যবাদ। আর জনাব আহসান এস মনসুর, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনাকে এই যে পরিস্থিতি, জীবন জীবিকা দুইটা মিলিয়ে আপনি বলেছেন, এখন কোনো সুনির্দিষ্ট পরামর্শ যদি থাকে শুনে শেষ করবো। আর খুব বেশি সময় নেই যদিও, তবু আপনার কাছ থেকে শুনবো। একটু আনমিউট করে নিতে হবে। জি জি, শুনতে পাচ্ছি এখন। সামনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমি বলবো যে আমাদেরকে অবশ্যই কিছু জিনিস নিয়ে একটু ভাবতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত যে এফর্টটা দেওয়া হয়েছে টু কন্টেইন এন্ড ম্যানেজ দ্য ডিজিজ, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ড্রিভেন। অ্যাডমিনিস্ট্রেশন ড্রিভেন থেকে বের হয়ে আমাদেরকে একটু আমাদের লোকাল এমপি সাহেব, লোকাল উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, মেম্বার সাহেব, তাদেরকে একটু ইনভলভ করতে হবে যার নিজস্ব এলাকাতে সচেতনতা বৃদ্ধির জন্য, এবং প্রচারণার মাধ্যমে নেম দ্য শেপ, যারা করবে না তাদেরকে লজ্জা দেওয়া ইত্যাদি, এই কার্যক্রমগুলো করতে হবে। এটা শুধু ওই পুলিশ দিয়ে বা ডিসি সাহেবকে দিয়ে কিন্তু এটা হবে না, কমিউনিটিকে ইনভলভ করতে হবে। দ্বিতীয়ত আমি যেটা বলি যে আমাদের শাহজাদ হোসেন সাহেব যেটা বলেছেন, যেটা আমরা দেখেছি অন্যান্য দেশে, এই ইউকে তে যখন ডাক দেওয়া হলো ভলান্টিয়ার দেশের জন্য, প্রচুর রিটায়ার্ড ডাক্তার, তারা সবাই এসে এই ন্যাশনাল হেলথ সার্ভিসে জয়েন করেছে। তাদের সংখ্যা হাজারে হাজার ছিল, এবং ইয়াং ছেলে মেয়েরাও তারা এসেছিল ভলান্টারি কাজ করতে, এই রোগীকে উঠানো, নামানো, চড়ানো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। আমাদের কিন্তু সেই প্রচেষ্টা সবই যেন সরকারকে দিয়ে করতে হবে। মানুষের উপর যেন আস্থাটা আমাদের কোনোদিনই ছিল না। মানুষকে ডাকলে যে মানুষ প্রাণের কার্যে, যখন আমাদের প্রধানমন্ত্রী যখন 98 সালে ডাক দিয়েছিলেন, কি অভূতপূর্ব সাড়া ছিল। কিন্তু এখন কেন আমরা মানুষকে ডাক দিলাম না? এই সময় অবশ্যই ডাক দেওয়া উচিত ছিল মানুষকে। মানুষের উপর আস্থা ছাড়া কি দেশ চলবে? গণমাধ্যমকে আমি বলবো, গণমাধ্যমের প্রোডাক্টিভ রোলটা গণমাধ্যম করে যাচ্ছে, সেটা যেন আরো ভালোভাবে করে, নির্মোহভাবে করে, শুধু সরকারের সমালোচনার জন্য নয়, শুধু মানুষকে, কিন্তু মানুষের দুঃখ কষ্টটাকে তুলে ধরতেই হবে, কারণ তারা না ধরলে আর কে তুলে ধরবে সেটা। আমি আরেকটা বলেই শেষ করব, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, আমাদেরকে দ্রুত আমাদেরকে ভ্যাকসিনেশন করে আমাদেরকে এমন একটা দিতে হবে যাতে বিনিয়োগ, কর্মসংস্থানটা আবার ফেরত চলে আসে। তা না হলে বিনিয়োগের কথা বলে, প্রবৃদ্ধির কথা বলে কোনো লাভ হবে না। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।